সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 143, 44, 45 এই 3 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। অর্থাৎ অষ্টম অধ্যায় প্রচুরক তথ্যপাত্রের অধ্যায়ের এই 3 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে এখানে আছে যে প্রচুরক। প্রচুরক কথার অর্থ হলো অনেক। কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর এত। সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে, অর্থাৎ ছোটো থেকে বড় সাজাইলাম। সাজানোর পর 90 আছে এখানে 2 বার, 95 আছে 4 বার, বাকি এই নম্বরগুলো একবার করে আছে। তাহলে 95 সর্বাধিক বার, তো 95 আছে 4 বার, তাহলে 95 সর্বাধিক বার। 95কে প্রদত্ত পাত্রের প্রচুরক বলে। সুতরাং প্রচুরক হলো প্রদত্ত পাত্রের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার থাকে, সবচেয়ে বেশি সংখ্যক বার যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে তার প্রচুরক। আবার 3, 6, 8, 1, 9 সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যা একবারের বেশি না থাকে, এখানে প্রচুরক নেই। অর্থাৎ কোনো সংখ্যা যদি 2 বার না থাকে, প্রত্যেকটা সংখ্যা যদি একবার করে থাকে, তাহলে সেখানে কোনো প্রচুরক থাকবে না। এরপর উদাহরণ 4। উদাহরণ 4-এর যে অঙ্কটা, সেটা হচ্ছে কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 20 জন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, এদের প্রচুরক নির্ণয় করো। প্রথমে এই মানগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। এখানে যে কাজটা করা হয়েছে যে 60 ছোট আর সর্বোচ্চ হলো 95, 60, 60, 71, 75, 75 এগুলাই এখান থেকে মিলাই লেখা হয়েছে। তো এখানে 60 আছে 2 বার, 75 আছে 3 বার, 78 আছে 2 বার, 80 আছে 3 বার, 85 আছে 2 বার, 90 আছে 5 বার, 93 একবার, 95 একবার। তাহলে সবচেয়ে বেশি আছে 90, কয়বার? 5 বার। তাহলে নির্ণয় প্রচুরক 90। রেখাচিত্র। তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়াদি এবং তাদের গুরুত্ব ও দৈনন্দিন জীবনে ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। উপাত্তসমূহের সারণীবদ্ধ করাও আলোচিত হয়েছে। এখন উপাত্তসমূহের লেখচিত্র নিয়ে আলোচনা করা হবে। লেখচিত্রের মাধ্যমে উপাত্তসমূহের বহুল ব্যবহার আমরা দেখতে পাই। লেখচিত্রের মাধ্যমে যদি উপাত্তসমূহ উপস্থাপন করা হয়, তবে তা হয় চিত্তাকর্ষক এবং বোঝার জন্য খুব সহজ। যেমন ক্রিকেট খেলায় প্রতি ওভারের রান সহজ উপায়ে দেখানোর জন্য স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করতে দেখা যায়। এভাবে উপাত্তসমূহ বিভিন্ন প্রকার লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এখানে শুধুমাত্র রেখাচিত্র নিয়ে আলোচনা করা হলো, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে শুধু রেখাচিত্র নিয়ে আলোচনা করা হয়। এবার উদাহরণ 5, যে কোনো স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া হলো 140 সেন্টিমিটার, 145, 150, 160, 150, 165। এই উপাত্তের রেখাচিত্র আঁকো। তাহলে ছক কাগজে পরস্পর লম্ব সরলরেখা আঁকা হলো। আমরা জানি অনুভূমিক রেখা এক্স অক্ষের উপর লম্ব সরলরেখা ওয়াই অক্ষ যারা জিরো বিন্দুতে ছেদ করেছে। এখন এক্স অক্ষের 2 ঘর পর পরে একটি বিন্দুকে শিক্ষার্থী ধরে ওয়াই অক্ষের প্রতি ঘরকে উচ্চতার 1 একক ধরে রেখাচিত্র আঁকা হয়েছে। যেহেতু ওয়াই অক্ষ বরাবর 140 থেকে আরম্ভ করা হয়েছে, সুতরাং সেহেতু ওয়াই অক্ষের মূল বিন্দুর উপরে একটি ভাঙা চিহ্ন নিয়ে বোঝানো হয়েছে যে 0 থেকে 140 পর্যন্ত ঘরগুলো আছে, এটা বোঝানো হয়েছে। এবার ছক কাগজ নিয়ে একটা ছক কাগজে এইদিকে থাকবে শিক্ষার্থী আর এইদিকে থাকবে উচ্চতা। তো একজনের উচ্চতা 140 সেন্টিমিটার, আরেকজনের উচ্চতা হচ্ছে 145, আরেকজনের 150, আরেকজনের 155, আবার আরেকজনের 150, আবার আরেকজনের 165। এইটা হচ্ছে বিন্দুগুলো যোগ করে দিলেই এইগুলো হচ্ছে এই লেখচিত্র। উদাহরণ 6, তন্দ্রা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছে। 3 ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এই রেখাচিত্র থেকে আমরা কি বুঝি? এখানে একটা ছবি দিয়েছে, এই ছবির লেখচিত্র। এটা 0, 12, 3, 6, 9, 12। আচ্ছা, এখন তাপমাত্রা হলো
ডিগ্রি ফারেনহাইটে দেওয়া। চন্দ্রা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছে 3 ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা নিচের লেখচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এই রেখাচিত্র থেকে আমরা কি বুঝি? এটার সমাধানটা হলো যে ছক কাগজে এক অক্ষ বরাবর সময় ও এক অক্ষ বরাবর তাপমাত্রা দেওয়া হয়েছে। ছক কাগজের 5 ঘর পরপর 12টা থেকে রাত 12টা পর্যন্ত 3 ঘন্টা অন্তর সময়, আর ওই অক্ষ বরাবর প্রতি ঘরকে একক ধরে তাপমাত্রা দেখানো হলো। সময় অনুযায়ী ছক কাগজে তাপমাত্রা বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে। বিন্দুগুলোকে রেখাংশ দিয়ে সংযোগ করে তাপমাত্রার রেখাচিত্র আঁকা হলো। এখন প্রায় 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় বিধায় ওই অক্ষর বরাবর নিচের তাপমাত্রা উজ্জ্বল রাখা হয়েছে। তাপমাত্রা একটি রেখাচিত্র থেকে প্রতীয়মান হয় যে 3টার তাপমাত্রা সর্বাধিক 102 ডিগ্রি হয় এবং রাত 12টার তাপমাত্রা 100 ডিগ্রিতে স্থির থাকে। এবার উদাহরণ 7। বাংলাদেশের ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সারণীতে দেওয়া হলো। ওভার আছে প্রথম ওভারে 8 রান, দ্বিতীয় ওভারে 10, তৃতীয় ওভারে 6, চতুর্থ ওভারে 5, পঞ্চম ওভারে 0 রান, ষষ্ঠ ওভারে 8 রান, সপ্তম ওভারে 6 রান, অষ্টম ওভারে 4 রান, নবম ওভারে 7 রান, দশম ওভারে 12 রান। তাহলে এখানে যোগ করলে কত হবে? 8 আর 8, 10 আর 8, 18 আর 6, 24 আর 5 29, 29 আর 8 37 আর 6 43, 47, 47 আর 7 54, 47 আর 7 হলো 54, 3 50 54 আর 12 64। ওভার প্রতি সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য। সর্বোচ্চ রান হচ্ছে 12, সর্বনিম্ন রান হচ্ছে 0। তাহলে এখানে এই সর্বোচ্চ রান হচ্ছে 12, সর্বনিম্ন রান 0। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য 12 বিয়োগ 0 সমান 12। ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে ওভার প্রতি রানকে ক্রম অনুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করি। ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে 0 থেকে 12 পর্যন্ত রানের যোগফল, এটি সবসময় যোগ করলাম। তারপর ওভার প্রতি রানের গড়, তাহলে মোট রান বা মোট ওভার 10 ওভার 6.6 রান করে গড়ে এক একজনে করছে। এবার গ নম্বরটা কি আছে এখানে? গ নম্বর প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো। রেখাচিত্র এখানে অঙ্কন করে দেওয়া আছে, আমাদের আর কষ্ট করে অ্যাড করার দরকার নেই। তো এখানে বিষয়টা হচ্ছে যে গ নম্বরে ছক কাগজে পরস্পর লম্ব দুইটি সরলরেখা আঁকা হলো। অনুভূমিক রেখা x অক্ষ বরাবর x অক্ষের উপর লম্ব সরলরেখা y অক্ষ ও বিন্দুতে ছেদ করে। তাহলে এখন x অক্ষের প্রতি 5 ঘর পর পর একটি বিন্দুকে ওভার এবং y অক্ষের প্রতি 2 ঘর পর পর একটি বিন্দুকে রান ধরে রেখাচিত্র আঁকা হয়েছে। তাহলে এখানে প্রথম ওভারে 8 রান, দ্বিতীয় ওভারে 10 রান, তৃতীয় ওভারে 6 রান, চতুর্থ ওভারে 5 রান, তারপরের ওভারে পঞ্চম ওভারে রান করে নাই, ষষ্ঠ ওভারে আবার এখানে আছে 8 রান, সপ্তম ওভারে এখানে আছে কত 6 রান, অষ্টম ওভারে রান হয়েছে এইটা 4 রান, নবম ওভারে এইটাই, দশম ওভারে যায় এখান থেকে এখান পর্যন্ত। তো এটাই হচ্ছে রেখাচিত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।